বাংলাদেশের চাঞ্চল্যকর দুটি মামলা যেটি সম্পর্কে বাংলাদেশের প্রায় বেশিরভাগ মানুষই অবগত আছেন, সেটি হচ্ছে ডেস্টিনি গ্রুপের অন্যতম দুটি প্রতিষ্ঠান। একটি হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এবং ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেড। যথারীতি নিয়মে আজ মঙ্গলবার সাপ্তাহিক ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডের মামলার সাপ্তাহিক নিয়মিত শুনানি হয়েছে। এই শুনানির বিষয়ে সর্বশেষ আপডেট তথ্য প্রদান করার জন্য এই মুহূর্তে ডেস্টিনি গ্রুপের অন্যতম ব্যারিস্টার ব্যারিস্টার উজ্জ্বল কুমার ভৌমিক এই মামলা সংক্রান্ত আজকে শুনানির বিষয়ে আপডেট তথ্য প্রদান করছেন। আমরা আজকে জানতে চাইবো আজকে যে শুনানিটা মূলত হয়েছে ডেস্টিনি প্ল্যান্টেশন লিমিটেডের বরাবরের মতো আজকে শুনানির মধ্যে কি বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো যদি একটু তুলে ধরতেন। দুদকের যে ইনভেস্টিগেশন অফিসার এবং অন্যান্য সাক্ষী, এই সাক্ষীদের জবানবন্দি নেয়ার জন্য আজ ধার্য ছিল। আজকে দুদক শুধুমাত্র একজন সাক্ষী উপস্থাপন করেছেন। তিনি একজন ম্যাজিস্ট্রেট। তিনি মোহাম্মদ রফিকুল আমিনের সংশ্লিষ্ট একটা জবানবন্দি নিয়েছিলেন। তো এই জবানবন্দিটা আবার এই মামলা সংশ্লিষ্ট নয়, এটা ডেস্টিনির মাল্টিপারপাস সংশ্লিষ্ট। তো তিনি এসে ওই 164টা দাখিল করেছেন, একটা ফটোকপি দাখিল করেছেন, যেটা ডেস্টিনি মাল্টিপারপাস সংশ্লিষ্ট। তো আমরা তাকে জেরা করেছি। আজকে এই সাক্ষীর পাশাপাশি এই মামলার যে ইনভেস্টিগেশন অফিসার, তার সাক্ষী নেওয়ার কথা ছিল, বাট তিনি আজকে আদালতে উপস্থিত হননি, এবং তিনি উপস্থিত না হওয়ার কারণে বিজ্ঞ স্পেশাল জাজ দুদককে একটা শোকজ নোটিশ দিয়েছেন যে কেন দুদকের ইনভেস্টিগেশন অফিসারকে আজকে আদালতে উপস্থাপন করা হয়নি। এবং সেই সাথে আরো একটা ডিরেকশন দিয়েছেন যে পরবর্তী ধার্য তারিখে, যেটা 11/6/2024, ওই তারিখে দুদকের আইনজীবীকে বলেছেন যে ইনভেস্টিগেশন অফিসারকে আদালতে অ্যাপিয়ার করানোর জন্য, উপস্থিত করানোর জন্য। তো দুদকের আইনজীবী আজকে একটা অ্যাপ্লিকেশন দিয়েছেন, যে তাদের অ্যাপ্লিকেশনের মর্মার্থ এটা ছিল যে তারা উচ্চ আদালত থেকে এই মামলাটি পরিচালনার জন্য আরো কিছু সময় বাড়িয়ে নেবেন। আমরা এটা বিরোধিতা করেছি যে আদালতের সুনির্দিষ্ট ডাইরেকশন আছে এই মামলাটা 1 বছরের মধ্যে শেষ করে ফেলার। তো আজ অব্দি প্রায় 6 মাসের মতো হয়ে গেছে, আর 6 মাসের মধ্যে উচ্চ আদালতের একটা সুনির্দিষ্ট ডিরেকশন আছে এই মামলাটা শেষ করে ফেলার জন্য। আমরা আদালত এটাই বলেছেন যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট ডাইরেকশন আছে এই মামলাটা 6 মাসের মধ্যে শেষ করার। তো আদালত মূলত এ কারণেই দুদককে শোকজ নোটিশ দিয়েছে যে আপনারা আজকে ইনভেস্টিগেশন অফিসার কেন আদালতে উপস্থিত হলেন না, এই মর্মে আপনারা কারণ দর্শাবেন, এবং পরবর্তী ধার্য তারিখে যাতে তিনি আদালতে উপস্থিত থাকেন, এই মর্মে দুদকের আইনজীবীকে নির্দেশনা দিয়েছে। জি জি। এটা রিপ্লান্টেশনে আদালত শুধুমাত্র ওনার যে 164 যেটা উনি রেকর্ড করেছিলেন তার একটা ফটোকপি আদালতে দাখিল করা হয়েছে, কিন্তু বিজ্ঞ আদালত এই ফটোকপিটিকে প্রদর্শনী আকারে আদালতে গ্রহণ করেননি। মূলত দুদক হয়তো এখানে চেষ্টা করছেন যে মাল্টিপারপাসের বিষয়টা রিপ্লান্টেশনের সাথে আহ, সংশ্লিষ্ট করতে চাচ্ছে।
এটা আইনে মূলত যদি অভিযোগটা একই থাকতো, যে একই ধরনের অভিযোগ আসামির প্রতি, সেক্ষেত্রে এটার হয়তো একটা রেলিভেন্সি থাকতো। এক্ষেত্রে আমার আইনি মতামত হচ্ছে যে ওই মামলায় হচ্ছে এক ধরনের অভিযোগ, এই মামলাতে হচ্ছে আরেক ধরনের অভিযোগ। তো দুদক আহ, যে চেষ্টাটা করছেন, হয়তো দেখাতে চাচ্ছেন যে ওই মামলাতে সে 164 করেছিল, এই মামলাতেও করেছে। তো 164 এর উপর দুদক হয়তো রিলাই করতে চাচ্ছেন, এ কারণেই। আদালত থেকে একটা বিষয় আপনার আপনি মামলা থেকে যে গতকাল যে একটা যে আছে, জামিনের ব্যাপার ছিল, এবং তার সাথে সন্দেহজনক একটা ব্যাপার, এই বিষয়টি যদি একটু যারা যারা আছে। জি, এটা মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনে আমরা একটা জামিনের আবেদন করেছিলাম ডেস্টিনি ট্রি প্লান্টেশন সংশ্লিষ্টে। তো ওখানে আমাদের যে সাবমিশনটা ছিল যে আমরা এই দুদকের মামলায় তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া হয় যে সর্বোচ্চ 12 বছর সাজা হবে, তো রফিকুল আমিন আজ অব্দি প্রায় 11 বছর 8 মাস কেটে ফেলেছে। তো ওনার যদি সর্বোচ্চ সাজাও হয়, তো হয়তো আর 2-3 মাস থাকতে হবে। তো এটার উপরে আমরা আর্গুমেন্ট করেছিলাম যে, এবং অন্য একটা মামলাতে তাকে জামিন দেওয়া হয়েছে ডেস্টিনি মাল্টিপারপাস কনফ্লিক্টে, এটার কথা আমরা বলেছিলাম। তো দুদকের আইনজীবী ওখানে যে কথাটা বলেছেন যে তাদের প্রায় সাক্ষীর শেষ পর্যায়ে, তাদের সর্বোচ্চ 6 মাসের মধ্যেই এই মামলা তারা নিষ্পত্তি করে দেবেন। এ কারণে আদালত দুদকের আইনজীবীর আর্গুমেন্টের কারণে আমাদের বেইলের যে অ্যাপ্লিকেশন, সেটা 6 মাসের মতো স্ট্যান্ড ওভার করেছে। তো এই স্ট্যান্ড ওভারের কথাটার অর্থ হচ্ছে এটা, যে এই 6 মাসের মধ্যে যদি দুদক কোনো কারণে মামলাটা শেষ করতে ব্যর্থ হয়, তাহলে আদালত আমাদের এই বেল অ্যাপ্লিকেশনটা কনসিডার করবেন এবং আমাদেরকে, যদি শেষ না করতে পারেন, আমাদের আদালত আদালতের বেইল দেওয়ার একটা সুযোগ তৈরি হবে। জি, আবার নতুন করে 12 বছর আইন কভার করে দেয়, তো একটা বিচারের সৃষ্টি হওয়ার আগে এরকম আইনজীবী কি বলতে পারেন যে আবার 12 বছর সাজা করা হচ্ছে? এটা দুদকের আইনজীবী তাদের একটা আর্গুমেন্ট করেছে যে দুটো মামলা, একটা মামলার সাজা শেষ হলে আর একটা মামলার সাজা শুরু হবে, এটা মেয়ার একটা আর্গুমেন্ট। আইনের বিধান হচ্ছে যে এটা, এই যে যে দুটো মামলা একই সাথে সাজা খাটবে, না একটা শেষ হওয়ার পরে আর একটা মামলার সাজা খাটবে, এটা টোটালটাই ডিপেন্ড করে কোর্টের মর্জির উপর। এটা কোর্টের ডিসক্রিপশন। তো আমাদের প্রত্যাশা হচ্ছে যে দুটো মামলা একই দিনে হয়েছে, দুটো মামলাতে একই দিনে রফিকুল আমিন সাহেব আত্মসমর্পণ করেছে। দুটো মামলার কাস্টডি আলাদা। তো এখানে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের একটা নির্দেশনা আছে যে প্রত্যেকটা মামলার ক্ষেত্রে যে কবে অ্যারেস্ট হয়েছে, কবে থেকে কাস্টডিতে আছেন, সেটা বিবেচনা করে, এবং আমাদের বাংলাদেশ সংবিধানের 35-এর ধারা আলোকে প্রত্যেকটা কোর্ট এবং জেলখানাকে এরকম একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেকটা আসামিকে যাতে 35 ধারার সুযোগটা দেয়া হয়। তো এটার মর্মার্থ হলো যে আমাদের প্রত্যাশা যে দুটো মামলাতে যারা রফিকুল আমিন সাহেবকে একই সাথে সাজা খোটার অর্ডার বিজ্ঞ আদালত দেবেন।
এটা কারণ হচ্ছে দুটো মামলা তো এই আগেই বললাম যে একই সাথে উনি সারেন্ডার করেছেন। মামলা দুটো একই সাথে হয়েছে, কাস্টাডিতে আছেন। দুটো মামলাতেই দেখানো হয়েছে যে আমরা লাস্ট 11 বছর 8 মাস ধরে কাস্টাডিতে আছি। তো এখানে আমাদের আহ, মানে আইনগত আহ, প্রত্যাশা হচ্ছে যে ত্বকের খাতিরে যদি ধরেও নেই এই মামলাতে জনাব রফিকুল আমিন সাহেবের যদি সাজাটা দেন, তাহলে এটা একই সাথে সাজাটা দেবেন। অর্থাৎ এটাকে আইনের ল্যাঙ্গুয়েজে বলে কনকারেন্ট, যে এই সাজাটা কনকারেন্টলি দেয়ার সম্ভাবনা বেশি। তবে আমি এটা আবারও আপনাদের মানে স্মরণ করিয়ে দেই যে এটা আদালতের স্বেচ্ছাধীন। আদ- আদালতের এটা মানে আইনগতভাবে এটাকে বলে ডেসক্রিপশন, যেটা আদালত দেখবেন। যে আমাদের যেটা এরকম একটা আর্গুমেন্ট আমরা করব যে দুটো মামলাতে একই ধরনের অভিযোগ, এবং দুটো মামলাতে একই ধরনের কি পরিমাণ টাকা আহ, আত্মসাৎ বলে যে অভিযোগ অভিযোগ করেছেন, সেই অ্যামাউন্টটা একেবারে প্রত্যেকটা ডিজিট এক। তো দেখা যাচ্ছে যে ডেস্টিনি মাল্টিপারপাস সোসাইটিতে যে টাকার অভিযোগ করা হয়েছে, ঠিক একই পরিমাণ টাকার অভিযোগ করা হয়েছে এই রিপ্রেজেন্টেশন মামলা। তো আমাদের প্রত্যাশা যে যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ যে পরিমাণ টাকার, সেটার সাজা অলরেডি ডেস্টিনি মাল্টিপারপাসে হয়ে গেছে। এতে হচ্ছে আহ, আহ, এই মামলাতে যে টাকাটার অভিযোগ, সেই অভিযোগের সাজা তো হয়েই গেছে। তো আমাদের এটা ওয়ান অফ দ্য আর্গুমেন্ট হবে যে তাকে সাজা না দেওয়ার জন্য, কারণ একই অভিযোগের জন্য তো কোনো মানুষকে দুইবার সাজা দেওয়া যায় না। এরকম একটা আর্গুমেন্ট আমাদের থাকবে। যখন সাক্ষী আজ অব্দি 112 জন হয়েছে, তো চার্জশিটে সাক্ষীর সংখ্যা আছে 219 জন, 112 জন হয়ে গেছে। না, অনেক সাক্ষী দেখা যাচ্ছে, বেশিরভাগ সাক্ষী ব্যাংকের সাক্ষী। আর দু তিনটা রিপোর্ট আছে, বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট আছে, তারপর মিনিস্ট্রি অফ কমার্সের যে রিপোর্ট গুলো আছে, এই রিপোর্টের সাক্ষীর শুরুর দিকেই হয়ে গেছে। এরা 6 সেটে মানে 1 থেকে 8-9 এর মধ্যেই সাক্ষীগুলো চলে আসে। এর পরবর্তী সাক্ষী বেশিরভাগই ব্যাংকের কাগজপত্রের সমর্থনে আসছে। ব্যাংকের যে ডকুমেন্ট গুলো ছিল, ব্যাংকে আহ, কি পরিমাণ ট্রানজেকশন হয়েছে, এই ধরনের সাক্ষী বেশি আছে। এখন আমার যতদূর জানা আছে যে দুদক যখন তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করে, ওই তদন্ত প্রতিবেদনে উল্লেখ আছে যে 35 লক্ষ গাছ ডেস্টিনি ট্রি প্লান্টেশনের বিক্রয়যোগ্য গাছ আছে। তো এটার আহ, উপরেও কথাবার্তা মহামান্য অ্যাপেলেট ডিভিশনে হয়েছে যে 35 লক্ষ গাছ বিক্রি করে হচ্ছে একটা টাকা দেয়ার আহ, একটা কথা ছিল। তো পরবর্তীতে দেখা গেছে আহ, যে এটা 35 লক্ষ গাছ 6 সপ্তাহের মধ্যে বিক্রি করার, এটা ইম্পসিবল একটা বিষয় ছিল। এখন এটা এটা আমাদের আইনগত বক্তব্য যে ডেস্টিনি রিপ্লান্টেশনের সহ সম্পত্তি
হচ্ছে পারমিশন কেসের মাধ্যমে অ্যাটাচমেন্টে রাখা হয়েছে, কিন্তু কোনো অজানা কারণে যে এই বাগানগুলোকে সংরক্ষণের জন্য কোনো ধরনের কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। তো এ কারণেই এই চুরি লুণ্ঠনের বিষয়গুলো হয়েছে। তো এটার দায়িত্ব যেহেতু দুদক আমাদের বিরুদ্ধে ডেস্টিনি রিপ্লান্টেশনের বিরুদ্ধে মামলা করেছে, ডেস্টিনি রিপ্লান্টেশনের সহায় সম্পত্তির দায় দায়িত্ব তো দুদকের উপরই বর্তায়। কারণ এগুলোর ম্যানেজমেন্টে তো এখন আর ডেস্টিনি রিপ্লান্টেশন নাই, এবং সহায় সম্পত্তি, অন্যান্য সহায় সম্পত্তি যেহেতু হচ্ছে দুদক অ্যাটাচমেন্টে রেখেছে, এটাও রাখা উচিত ছিল। এটার আহ, পরবর্তীতে যদি কোনো প্রশ্ন আছে তাহলে দুদক প্রশ্নের সম্মুখীন হবে, এটুকু বলতে পারি আমি। আগামী সপ্তাহ ডেট 11 তারিখ ধার্য করেছেন, এবং ওই ডেটে দুদককে ডিরেকশন দেওয়া হয়েছে এই মামলার যে তদন্তকারী কর্মকর্তা তাকে উপস্থাপন করার জন্য এবং তার জবানবন্দি নেওয়ার জন্য দুদককে ডাইরেকশন দেওয়া